Hello everyone, welcome to Hamzan's classes. তো আজকে আমরা ডিসকাস করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সভ্য ও অসভ্য। প্রথমে গল্পটি সম্পর্কে কিছু তথ্য আগে জেনে নেব। সভ্য ও অসভ্য গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গল্পটি 1872 সালের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জরি গ্রন্থের প্রথম ভাগ থেকে সংকলিত হয়েছে। কোথা থেকে সংকলিত হয়েছে, কোন ভাগ থেকে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গল্পটিতে আমরা শহরের আদব কায়দায় পরিপূর্ণ এক ইউরোপীয় লোক ও আফ্রিকার এক আদিম নিবাসীর একে অপরের প্রতি যে আচার আচরণের কথা জানতে পারবো। এখানে কে সভ্য কে অসভ্য আমরা গল্পের মাধ্যমে শেষে জানতে পারবো। এরপর চলে আসবো লেখক পরিচিতিতে। লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে রাখা দরকার। যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, জন্মসাল 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তার কিছু লেখা, যেমন তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, কথামালা, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি। এবং তিনি পরলোক গমন করেন 1891 সালের 29শে জুলাই। তো এরপর হচ্ছে আসল গল্প। একদা আমেরিকার এক আদিম নিবাসী ব্যক্তি মৃগয়া করতে গিয়াছিল। সে সমস্ত দিন পশুর অন্বেষণে বনে বনে ভ্রমণ করিয়া সায়ংকালে অতিশয় ক্লান্ত হয়ে পড়ল। তো এখানে এক আদিম নিবাসীর কথা আমরা প্রথমেই জানছি, এবং সেই মৃগয়া কথার অর্থ হচ্ছে শিকার। সে শিকার করতে গিয়েছিল পশুর অন্বেষণে, অর্থাৎ পশুর খোঁজে, এবং সায়ংকালে অতিশয় ক্লান্ত হয়ে পড়ল। সন্ধ্যাবেলায় সে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছে। এখানে সায়ংকালে বলতে সন্ধ্যাবেলা, এবং অতিশয় বলতে খুব খুব। এবং ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত আক্রান্ত হইয়া এক সন্নিহিত ইউরোপীয়র বাসস্থানে উপস্থিত হলো। খিদেতে তৃষ্ণাতে সে প্রচন্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গিয়েছিল, এবং সে তারই কাছে এক ইউরোপীয় বাসস্থানে উপস্থিত হলো। গৃহস্বামীর সন্নিধানে গিয়ে সে আপন অবস্থা জানাইলো এবং কৃতকাঞ্জলি পুটে কাতর বাক্যে প্রার্থনা করলো। সে গৃহস্বামীর কাছে গেল এবং হাত জোর করে প্রার্থনা করলো। এখানে কৃতকাঞ্জলি পুটে কথার অর্থ হচ্ছে হাত জোর করে। মহাশয়, কিছু আহার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন। ইউরোপীয় ব্যক্তি শুনিয়া অতিশয় ক্রোধ প্রকাশ করিয়া বললেন, যা বেটা, এখান হইতে চলিয়া যা, আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখিয়া নাই। তখন সে বলিল, মহাশয়, তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে। যে মহাশয়, তৃষ্ণাতে আমার প্রাণ বিয়োগ হইতেছে, মানে মনে হচ্ছে যেন প্রাণটা চলে যাবে। আহার করিতে কিছু না দেন, অন্তত জল দিয়ে আমার প্রাণ রক্ষা করুন, অথবা প্রাণ দান করুন। এই প্রার্থনা শুনিয়া ইউরোপীয় মহাপুরুষ বলিলেন, ওরে পাপিষ্ট, তুই আমার আলোয় হইতে দূর হ, আমি তোকে কিছুই দেব না। তখন সে নিতান্ত হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিল, এবং সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলে সেখান থেকে চলে গেল। এই ঘটনার প্রায় 6 মাস পেরিয়ে গেছে। 6 মাস পরে ওই ইউরোপীয় ব্যক্তি বয়স্যবর্গ সমবি বাহারে মৃগয়ায় গিয়েছে। বয়স্যবর্গ বলতে বুঝতেই পারা যাচ্ছে যে একই বয়সে, আর সমবি বাহারে অর্থাৎ একই সঙ্গে শিকারে গিয়েছে। মৃগের অন্বেষণে ইতস্তত বিস্তর ভ্রমণ পূর্বক পরিশেষে গভীর অরণ্যে প্রবেশ করিয়া তিনি বয়স্যগণের সংগ্রভষ্ট হইলেন। এবার যখনই মৃগের, এখানে কিন্তু মৃগ কথার অর্থ হচ্ছে হরিণ, তার অন্বেষণে যখন একটু গভীর অরণ্যে তিনি প্রবেশ করলেন, তখন হঠাৎই তার সমবয়সীদের সঙ্গে সঙ্গভ্রষ্ট হলো, অর্থাৎ দল ছাড়া হয়ে গেল। সায়ংকাল উপস্থিত হলো, সন্ধ্যাবেলা নেমে এলো, সূর্য ডুবে গেল। তখন সে ব্যক্তি কোন পথে গেলে অরণ্য হইতে বহির্গত হইয়া লোকালয়ে উপস্থিত হইতে পারিবেন তাহার কিছুই নির্ণয় করতে পারিলেন না। তখন সেই ব্যক্তি কোন পথে গেলে যে অরণ্যের বাইরে তিনি বেরোতে পারবেন এবং
একটা লোকালয়ে পৌঁছতে পারবেন সেই পথটা তিনি নির্ধারণ করতে পারলেন না। বয়স্যগণের নাম নির্দেশ পূর্বক উচ্চস্বরে বারংবার আহ্বান করিতে লাগলেন, কিন্তু কাহারও উত্তর পাইলেন না। বয়স্যগণের তিনি নাম নিয়ে, যেরকম আমরা কোথাও বন্ধু বান্ধবদের ডাকি, সেরকম জোর গলায় তিনি বারবার নাম নিচ্ছেন। আহ্বান কথার অর্থ হচ্ছে ডাকলেন, বারবার তাদের নাম দিয়ে তাদের ডাকার চেষ্টা করলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিলেন না। কারোর কাছ থেকে তিনি কোনো উত্তরই পেলেন না। অতঃপর তাহার অন্তঃকরণে বিলক্ষণ ভয়ের উদয় হইতে লাগল। অধিকন্ত সমস্ত দিনের পরিশ্রমে তিনি নিতান্ত ক্লান্ত, ক্ষুধায় ও তৃষ্ণায় একান্ত অভিভূত হইয়াছিলেন। এবার আস্তে আস্তে তিনি ভয় পেতে লাগলেন, যেহেতু সূর্য ডুবে গেছে এবং তিনি তার বয়স্যবর্গের কারোরই কোনো সন্ধান পেলেন না। তিনি ধীরে ধীরে ভয়ভীত হতে লাগলেন। এই অবস্থায় তিনি প্রাণ রক্ষা বিষয়ে এক প্রকার হতাশ হইয়া লোকালয়ের উদ্দেশ্যে ইতস্তত ধাবমান হইলেন। প্রাণ রক্ষার জন্য তিনি এক প্রকার হতাশই হয়ে, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তিনি কোনো কিছুর পরোয়া না করে এক যাত্রাপথের উদ্দেশ্যে যেতে লাগলেন, যাতে লোকালয় যদি পাওয়া যায়। তো তারপর কিছুক্ষণ পরে আমেরিকার এক আদিম নিবাসীর পর্ণশালা তাহার নয়ন গোচর হইল। আদিম নিবাসীর পর্ণশালা বলতে সেই আদিম নিবাসী যাকে আমরা গল্পের প্রথমেই পেয়েছি, যাকে এই ইউরোপীয় ব্যক্তি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কোনো অন্ন ও কোনো জলদান না করে। সেই আদিম নিবাসীর পর্ণশালা অর্থাৎ কুটির তার নয়ন গোচর হইল, চোখে পড়ল। তখন কিঞ্চিত আশ্বাসিত হইয়া তিনি সত্বর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন। তিনি কিছুটা আশ্বাসিত হইলেন এবং সেখানে সত্বর বলতে তাড়াতাড়ি, সত্বর গমনে সেখানে গেলেন। কুটির দ্বারে, সেই ব্যক্তিটির কুটিরের দ্বারে তিনি উপস্থিত হইলেন এবং পুরস্কারের অঙ্গীকার করিয়া কুটির স্বামীকে বলিলেন, তুমি আমায় আমার আলোয় পৌঁছাইয়া দাও। এখানে অঙ্গীকার বলতে প্রতিশ্রুতি দিয়া, যে যদি তিনি তাকে পৌঁছে দিতে পারেন তার আলোয়, তাহলে তিনি একটি পুরস্কার দেবেন। কুটির স্বামীকে তিনি সেই অঙ্গীকার দিলেন। তাহার প্রার্থনা শুনিয়া সে ব্যক্তি বলিল, অদ্য সময় অতীত হইয়াছে, অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। অতীত হইয়াছে বলতে পেরিয়ে গেছে, পাস্ট। আপনি কোনো ক্রমে এ রাত্রিতে নির্বিঘ্নে আপন আলোয় পৌঁছিতে পারবেন না। আপনি কোনোভাবেই এত রাতে নির্বিঘ্নে, অর্থাৎ কোনো বাধা বিপত্তি ছাড়াই নিজের আলোয় কিন্তু পৌঁছতে পারবেন না। কল্লব রাতে আমি আপনাকে লোকালয়ে পৌঁছাইয়া দিই। আমি কাল সকালে আপনাকে আপনার লোকালয়ে পৌঁছে দেব। আজ আমার কুটিরে অবস্থিতি করুন, আজ আমার কুটিরে আপনি অবস্থান করুন, বসবাস করুন, থাকুন। আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত, আমার যা কিছু আছে এই বাসস্থানে যা কিছু আছে তা আমি আপনার পরিচর্যায় নিয়োগ করে দেব। ইউরোপীয় নিতান্ত নিরুপায় ভাবিয়া সে রাত্রি কুটিরে অবস্থিত করলেন। কুটির স্বামী তাহার আহার ও শয়নে যথাসম্ভব ব্যবস্থা করিল এবং স্বাভাবিক ব্যাপার, অতিথি আপ্যায়নে কোন রকম কোনো ত্রুটি রাখলেন না। সেই রাত্রে সেই কুটিরে তিনি যখন থাকলেন, সেখানে যথাসম্ভব খাবার ও শোয়ার একদম ভালোভাবে ব্যবস্থা করলেন। রজনী প্রভাত হইলে সে ব্যক্তি ওই ইউরোপীয় সঙ্গে কিয়ৎ দূর গমন করিল। রজনী বলতে রাত্রি, প্রভাত বলতে সকাল। তাহলে রাত থেকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তি ইউরোপীয় সঙ্গে কিছুটা দূর গেল এবং যে পথে গেলে তিনি অক্লেশে ও নিরাপদে আপন আলোয়ে পৌঁছতে পারবেন তা দেখাইয়া দিল। মানে সেই পথটুকু দেখিয়ে দিল যে কিভাবে তিনি লোকালয়ে যেতে পারবেন এবং সেখান থেকে নিজের আলোয়ে পৌঁছতে পারবেন। পরস্পর বিদায় লইবার সময় উপস্থিত হইলে আমেরিকার অসভ্য ইউরোপীয় সভ্যের সম্মুখবর্তী হইয়া অবিচলিত নয়নে কিয়ৎক্ষণ তাহার মুখ নিরীক্ষণ করিল।
দেখো, পরস্পর বিদায় লইবার সময় মানে যখন তারা একে অপরকে বিদায় জানাবে, তখন সেই আমেরিকা অসভ্য আর ইউরোপীয় সভ্য ব্যক্তিটি একে অপরের পরস্পর দাঁড়ালেন এবং আমেরিকার আদিম নিবাসী রাত্রেবেলায় যদিও সে ইউরোপীয় ব্যক্তিটিকে চিনতে না পারে, দিনের আলোতে কিন্তু তার মুখটি তার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। সে অনেকক্ষণ ধরে তার মুখ নিরীক্ষণ করলো, অনেকক্ষণ ধরে তার মুখটা ভাবার চেষ্টা করলো, পরীক্ষা করলো। অনন্তর ঈষৎ হাস্য সহকারে ইউরোপীয়কে জিজ্ঞাসা করিল এবং শেষের বেলায় সে অত্যন্ত রিডিকিউলাস ভাবে মানে হাস্য সহকারে ইউরোপীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞেস করছে? না, আপনি ইতপূর্বে আরো কখনো আমায় দেখিয়াছেন কিনা? আপনি কি এর আগে আমাকে কখনো দেখেছেন? তিনি তাহার দিকে স্বাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন। এবার সে তার দিকে যখন খুব ভালো করে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো, তখনই কিন্তু সে চিনতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সে চিনতে পেরে গেছে। কিছুদিন পূর্বে যে ব্যক্তি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হইয়া তাহার আলোয় গিয়া জলদান দ্বারা প্রাণদান প্রার্থনা করেছিল, কিন্তু সে প্রার্থনার পরিপূরণ না করিয়া যৎপরণাস্তি অবমাননা পূর্বক তাড়াইয়া দিয়েছিল। সে কিন্তু তার আলোয় যখন গিয়েছিল তাকে জলদান তো দেয়নি, প্রাণদানও সে প্রার্থনা করেছিল যে অন্তত খাবার না দিতে পারেন, একটু জল তো দিতে পারেন, কিন্তু অত্যন্ত অপমানের সহিত তাকে তিরস্কার করেছিল, তাকে তাড়িয়ে দিয়েছিল। সেই অসময়ে আশ্রয় দিয়া তার প্রাণ রক্ষা করিয়েছে সেই আদিম নিবাসী, সেই অসভ্য ব্যক্তি যাকে আমরা অসভ্য বলে ভাবি, যে যাদের শিক্ষা দীক্ষা কিছু নেই, যারা ভালো বাসস্থান নেই, যাদের ভালো বাসস্থান নেই, তাদের আমরা অসভ্য বলেই চিনি, যেহেতু তারা বনের মধ্যে আদিবাসী জীবনযাপন কাটায়। সেই আদিবাসী কিন্তু তার সভ্যতা দেখালো, অ্যাট লাস্ট প্রাণ রক্ষা করলো এবং অসময়ে আশ্রয় দিয়েছে। তখন তিনি হতবুদ্ধি হইয়া অধোবদনে দণ্ডায়মান রহিলেন। তখন তিনি নিজের মাথাটা নামিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন লজ্জায়। এখানে অধোবদন বলতে মাথা নিচু করে, মুখ নিচু করে, বদন কথার অর্থ হলো মুখ, নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং কি বলিয়া পূর্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করিবেন তাহা কিন্তু স্থির করিতে পারলেন না, এবং কিভাবে যে ক্ষমা চাইবে বা কিভাবে সে ধন্যবাদ জানাবে সেটা তিনি ঠিক মতো স্থির করতে পারলেন না, ডিসাইড করতে পারলেন না, যিনি তিনি কি ভাষায় তার অনুভব, তার মনের এক্সপ্রেশন প্রকাশ করবে সেই আদিম নিবাসী। তখন সেই অসভ্য জাতীয় ব্যক্তি গর্বিত বাক্যে বলিল, মহাশয়, আমরা বহুকালের অসভ্য জাতি, আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করিয়া থাকেন, কিন্তু দেখুন সৌজন্য ও সৎ ব্যবহার বিষয়ে অসভ্য জাতি সভ্য জাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট অর্থাৎ ভালো, ভীষণ ভালো। তাহলে সেই অসভ্য জাতিটি তাকে ঘুরিয়ে একটা কথাই বলল গর্বিত হয়ে, যে দেখুন মহাশয়, আমরা কিন্তু বহুকালের অসভ্য জাতি, আমাদেরকে সবাই অসভ্য বলেই চেনে, কিন্তু আপনারা যে এত সভ্য, নিজেদেরকে এত সভ্য বলে বিচার করেন যে আমরা সভ্য, আমরা লোকালয়ে থাকি, শহরে বাস করি, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সৌজন্য আর সৎ ব্যবহারের খামতি দেখা গেল। আপনাদের থেকে আমাদের কিন্তু ব্যবহার, সৌজন্যতা অনেক বেশি উৎকৃষ্ট, অনেক বেশি ভালো মানের। সে যাহা হোক, অবশেষে আপনার প্রতি আমার বক্তব্য এই, যে অবস্থার লোক হোক না কেন, যখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হইয়া আপনকার আলোয় উপস্থিত হইবে, তাহার যথোপযুক্ত আহারাদির ব্যবস্থা করিয়া দিবেন, তাহা না করিয়া তেমন অবস্থায় অবমাননা পূর্বক তাড়াইয়া দিবেন না। এই বলিয়া নমস্কার করিয়া সে প্রস্থান করিল। তাহলে সে সেই ইউরোপীয় সভ্য ব্যক্তিটিকে এটাই বোঝাতে চাইলো যে যখন কেউ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় আপনার গৃহের সামনে উপস্থিত হবে, অন্তত তাকে তিরস্কার করবেন না, অন্তত তাকে জল কিংবা খাবার দিয়ে উপকার করবেন। সেই অবস্থায় যখন সে অক্লান্ত পরিশ্রম করে বিশ্রাম নিতে চায়
কিংবা সে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তার একটু জলের প্রয়োজন, সেই টাইমে অন্তত তিরস্কার করবেন না কোনো ব্যক্তিকে, অপমান করবেন না, এই বলে কিন্তু সে নমস্কার করে চলে গেল, সেখান থেকে প্রস্থান করল। তো এই হচ্ছে গল্প, যেটা তোমাদের আগেও বলেছি যে শেষ মোমেন্টে তোমরা বুঝতে পারবে যে কে অ্যাকচুয়ালি সভ্য আর কে অ্যাকচুয়ালি অসভ্য। তো সারসংক্ষেপটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত সভ্য অসভ্য কাহিনীতে দুজন মানুষের চরিত্র আলোচিত হয়েছে। As I earlier said, এই গল্পটিতে আমরা শহরের আদবকায়দায় পরিপূর্ণ এক ইউরোপীয় ভদ্রলোক ও আফ্রিকার এক আদিম অধিবাসীর একে অপরের প্রতি আচরণের কথা জানতে পারি। এটা নতুন কিছু করে বলার কিছু নেই, এখানে সভ্য অসভ্য আমরা গল্পের মধ্যে জানবো, যেটা জেনেওছি। শহরের আধুনিকতায় মোড়া সভ্যতার পেছনে অসভ্য মানসিকতা ফুটে উঠেছে এই গল্পে। একটাই লাইনে বলতে চাই যে শহরের সত্যি কথায় আধুনিকতায় মোড়া অনেকেই আছেন যারা নিজেদেরকে আধুনিক মনে করেন, তিনি আদপে তারা কিন্তু আধুনিক নন। সেই সভ্যতার পেছনে একটা অসভ্য মানসিকতা ফুটে উঠেছে, একটা অসভ্য অহংকারী মানসিকতা ফুটে উঠেছে। আমরা দেখলাম ইউরোপীয় ব্যক্তিটি এক আমেরিকান অধিবাসীকে তৃষ্ণার্ত অবস্থায় জলদান না করে কিন্তু তিরস্কার করল, অথচ সেই আদিম অধিবাসীটি কিন্তু ইউরোপীয় ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল এবং তাকে সসম্মানে তার পর্ণকুটিরে আশ্রয় দিল। অতএব কে সভ্য কে অসভ্য তা বোঝা যায় মানুষের ব্যবহারের দ্বারা। অবশ্যই, অতি অবশ্যই তোমার ব্যবহার যেরকম হবে তোমার পরিচয় হচ্ছে সেটাই। তুমি কতটা সভ্য কতটা অসভ্য বিচার করা যায় তোমার ব্যবহারের দ্বারা। তুমি যতই শহরে বাস করো, তুমি যতই এক আধুনিক আদব কায়দায় নিজেকে গড়ে তোলো, তোমার মধ্যে যদি সভ্যতা না থাকে তাহলে কিন্তু তুমি একরূপে অসভ্য বলেই গণ্য হবে। তো এরপর কিছু এখানে শব্দার্থ তোমাদের জন্য আছে, যেগুলো আমি আগেও বলেছি এবং তোমরা পরে পরে এখানে যারা নোট করতে চাও নোট করতে পারো। যেমন সভ্য হচ্ছে ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বয়স্ববর্গ, বন্ধুগণ বা একই বয়সের, যেটা আমি আগে বলেছি। একদা হচ্ছে একদিন, সমবি ব্যাহারে হচ্ছে সঙ্গে বা একত্রে, অন্বেষণ হচ্ছে খোঁজ, ইতস্তত হচ্ছে এদিক ওদিক, অভিভূত হচ্ছে আচ্ছন্ন বা আবিষ্ট, সায়ংকাল হচ্ছে সন্ধ্যাবেলা, সন্নিহিত হচ্ছে কাছাকাছি বা নিকটবর্তী, কিঞ্চিত হচ্ছে কিছু, মৃগয়া হচ্ছে শিকার। তো এখানে আরো কিছু আছে শব্দার্থ, যেগুলো একে একে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নোট করতে চাইলে কিন্তু নোট করতে পারো, আর এগুলো অবশ্যই কাজে লাগবে, গল্পটা পড়তে সাহায্য হবে, সেই জন্যই শব্দার্থগুলো একটু দিয়েছি এখানে। তো এখানে আমি কিছু কোশ্চেন তোমাদের বলে দিতে পারি যেগুলো ইম্পর্টেন্টলি করা উচিত বা পরীক্ষাতে তোমরা পেতে পারো। যেরকম সভ্য অসভ্য কাহিনী লেখক তোমরা জানোই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সভ্য অসভ্য গল্পটির মূল গ্রন্থের নাম। গল্পটির মূল গ্রন্থের নাম বলতে যেটা প্রথমেই বললাম, আখ্যান মঞ্জরির প্রথম ভাগ থেকে সংকলিত হয়েছে, ঠিক সেই অ্যান্সারটা এখানে হবে। আমেরিকার অসভ্য কাদের বলা হয়েছে, তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কি লিখবে তোমরা অ্যান্সারটা। ইউরোপীয় সভ্য বলতে লেখক কাদের বুঝেছেন, মৃগাজীবীটি কি, পর্ণশালা কাকে বলে, সভ্য অসভ্য গল্পে ইউরোপীয় মহাপুরুষ কি অর্থে বলা হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে এসে থাকে যে ইউরোপীয় মহাপুরুষ কি অর্থে বলা হয়েছে এই গল্পে। কিছু আহার দিয়ে আমার প্রাণ রক্ষা করুন, এগুলো কিছু লাইন তুলে প্রশ্ন দেওয়া আছে, তো তোমরা এগুলো পড়তে পারো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার তো অতি অবশ্যই করবে। থ্যাংক ইউ।